দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ফিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমেরিকায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটি সহ অন্যদের প্রয়োজনীয় যেসব তথ্য দরকার হয়, অর্থাৎ প্রতিদিনকার জীবনযাপনের জন্য শিক্ষা, স্বাস্থ্য, চাকরি, ব্যবসা বাণিজ্য সব বিভিন্ন তথ্য তুলে ধরি এই দি ফিউজ অনুষ্ঠানের মাধ্যমে। আমাদের মূল উদ্দেশ্য বাংলাদেশি কমিউনিটিকে সামনের দিকে এগিয়ে দেয়া। এবং যথারীতি আজকে আমরা প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো নতুন বছর আসছে, তাই 2025 সালে টেক জব মার্কেট সম্ভাবনা ও চ্যালেঞ্জ। এইসব বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি কোড অ্যান্ড অন টেক একাডেমির কো-সিও সাগর চৌধুরীকে। সাগর ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ জুয়েল ভাই টিভিএন এর দর্শকদের সামনে নিয়ে আসার জন্য। দর্শক, আপনারা যারা দেখছেন তারা আমাদের এই অনুষ্ঠানে সরাসরি যোগ দিতে পারবেন। আমাদের স্ক্রিনে যে টেলিফোন নাম্বারটি আমরা দেখাচ্ছি সেখানে এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেটি আপনি জানাতে পারবেন, আপনার মতামত জানাতে পারবেন। একই সঙ্গে অনুষ্ঠানটি ফেসবুকে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানে গিয়ে কমেন্টসে আপনি যে কোনো মতামত জানাতে পারবেন। আলোচনায় যাওয়ার আগে ছোট্ট করে দু একটি তথ্য আমরা জানিয়ে রাখি, কারণ নতুন বছর আসছে। নতুন বছরে মানুষ নতুন করে পরিকল্পনা করে থাকেন, অর্থাৎ আপনি কোন পথে হাঁটবেন তার পরিকল্পনাগুলো অনেকেই হয়তো এখনই সাজিয়ে গুছিয়ে রাখতে শুরু করেছেন। যারা ভাবছেন আইটি কিংবা টেক জবে আপনার ক্যারিয়ারটি গড়বেন, তাদের জন্য তথ্য হলো ইউএস ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স বলছে 2021 সাল থেকে 2031 সাল পর্যন্ত আমেরিকায় যে চাকরিগুলো আছে তার মধ্যে আইটি কিংবা টেক জব 15% বৃদ্ধি পাবে, যেটি অন্য যে কোনো চাকরির চেয়ে বেশি। অর্থাৎ এই 10 বছরে আরো 15% আইটি জব মার্কেটে আসছে। পুরনো জবগুলো তো আছেই। একই সঙ্গে আপনাকে ছোট্ট করে জানিয়ে রাখি, যারা আইটি ক্যারিয়ার নেবেন ভাবছেন তারা এই জবের জন্য 5টি বৈশিষ্ট্য আপনারা একটু জেনে রাখতে পারেন। প্রথমত যে বিষয়টি আপনি জানবেন সেটি হলো টেকনিক্যাল স্কিল এবং পেশাদারিত্ব। এই দুটো বিষয় আপনার একসাথে দরকার হবে। অনেকে মনে করেন আইটি জব শুধুমাত্র টেকনিক্যাল স্কিল হলেই চলবে, বিষয়টি কিন্তু তা নয়। আপনি এখন যে জবটি করছেন, আপনি যদি সুইচ করতে চান, আপনার মধ্যে যে পেশাদারিত্ব তৈরি হচ্ছে, যে অফিসিয়াল স্কিল তৈরি হচ্ছে, সেটি কিন্তু আইটি জব আপনি যখন যাবেন সেখানে আপনাকে অনেকটুকু এগিয়ে নেবে। এরপর অনেকেই ভাবেন যে আইটি জব, টেক জব করতে হলে সম্ভবত কম্পিউটার সায়েন্সে ব্যাচেলর কিংবা ডিগ্রি না থাকলে এটি করা যাবে না। কিন্তু 2022 সালে যারা আইটি জব পেয়েছেন তাদের মধ্যে যে তথ্য আছে আমাদের কাছে, সেখানে বলা হচ্ছে মাত্র 43% মানুষের ব্যাচেলর ডিগ্রি ছিল। বাকিরা কিন্তু অন্য কোনো ডিগ্রি, অন্য কোনো ফিল্ডে পড়াশোনা করে এই টেক জব করছেন। এবং অনেকে ভাবেন যে আইটি জব মানেই সব জবই সম্ভবত সিলিকন ভ্যালিতে আপনাকে যেতে হবে। না, আপনাকে নর্দার্ন ক্যালিফোর্নিয়া যাওয়ার দরকার হবে না। আপনি অস্টিন, সিয়াটল, নিউ ইয়র্ক, যে কোনো সিটিতে বসে, সাউথ আর ইস্ট কোস্টের যে কোনো জায়গায় বসেই এই জবটি করার সুযোগ আছে। বিশেষ করে আইটি জবের অন্যতম একটা সুবিধা আছে, রিমোট জব করার সুবিধা আছে। অনেকে ভাবেন বয়স অনেক বেড়ে গেছে, তরুণ বয়সে যদি না ঢুকি তাহলে এখন বৃদ্ধ বয়সে কিংবা মধ্য বয়সে গিয়ে কি আইটি জব শুরু করা যাবে? কিন্তু 2022 সালে যে তথ্য আমাদের কাছে আছে সেখানে বলা হচ্ছে যারা চাকরিতে ঢুকেছেন, অর্থাৎ টেক জবকে প্রফেশনে ঢুকেছেন, তাদের মধ্যে বেশিরভাগ মানুষের বয়স, অর্থাৎ গড় বয়সই হলো 41 বছর। অর্থাৎ 40-এর পরেও যে কেউ এই জবটি শুরু করতে পারেন। এবং সবশেষ যে তথ্যটি জানাবো, অনেকে মনে করেন আইটি জবের জন্য ম্যাথে আপনাকে অনেক জিনিয়াস হতে হবে। বিষয়টি আসলে তা নয়, কারণ আপনি বেসিক নলেজগুলো থাকলেই চলবে। আইটি যখন আপনি প্রশিক্ষণ নেবেন সেখানে কিন্তু আপনাকে হাতে কলমে শিখিয়ে দেওয়া হবে। অর্থাৎ অনেকগুলো সুখবর কিংবা অনেকগুলো সম্ভাবনার কথা বললাম, কিন্তু অনেক চ্যালেঞ্জও আছে। সামনের বছরটি কেমন যাবে সেটি জানবো আমাদের আজকের অতিথির কাছ থেকে। সাগর চৌধুরী, শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, নতুন বছর, একই সঙ্গে নতুন একটা অ্যাডমিনিস্ট্রেশন 20 জানুয়ারি দায়িত্ব নিতে যাচ্ছে। এই আমেরিকাতে নতুন অ্যাডমিনিস্ট্রেশন, তারা টেক সেক্টরটাকে কিভাবে দেখছেন? রাইট জল ভাই, প্রথমত বলে রাখি, আপনি সুন্দরভাবে উপস্থাপন করলেন। সবগুলো প্রায় অনুষ্ঠানে আসি যে সামারিটা দরকার হয়, আপনি সুন্দরভাবে দিয়ে দিলেন দর্শকদের জন্য, খুবই অ্যাপ্রিসিয়েটেবল। সো নতুন অ্যাডমিনিস্ট্রেশন আমরা সবাই জানি, যখনই নতুন অ্যাডমিনিস্ট্রেশন আসে তারা বিভিন্ন ধরনের উদ্দীপনা মার্কেটে করার জন্য চেষ্টা করে। এটা শুরু হয় নির্বাচনের প্রচারণার আগ থেকেই। ট্রাম্প প্রশাসন, বর্তমান ট্রাম্প প্রশাসন যেটা 20 তারিখে শপথ নিবে, গত এই নির্বাচনে আপনি জানেন কিনা জানি না, টেক সেক্টরের বড় বড় স্টার্ট আপ থেকে শুরু করে ছোট আকারের স্টার্ট আপ, বিপুল স্টার্ট আপ সিওরা
ট্রাম্প প্রশাসনকে সমর্থন দিয়েছিল ডোনার হিসাবে, সাপোর্টার হিসাবে, এবং নির্বাচনে কাজের ক্ষেত্রে আপনি যদি দেখতে পারেন ইলন মাস্কের মতো বড় বড় ট্যাক্সি ওরা ট্রাম্পের পিছনে। তো এর একটা কারণ হলো ট্রাম্প প্রশাসন তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে আমেরিকার টেককে আরো উজ্জীবিত করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ এবং বিভিন্ন ধরনের প্রমিস ওরা করেছে, যেগুলো বাস্তবায়নের জন্য প্রথম 100 দিনের কার্য দিবসে যে প্রমিসটা করে থাকে, ফার্স্ট 100 days অফ অ্যাডমিনিস্ট্রেশন, ওইটা ওদের কর্মসূচিতে আছে। প্রথম কয়েকটা জিনিস টপ অফ মাই মাইন্ড আমি বলতে পারি। একটা খুবই আকর্ষণীয়, যেটা ট্যাক্স সেক্টরের সবার জন্য যারা ক্লোজলি ফলো করেন, ক্রিপ্টো লেজিসলেশন, যেটাকে বলা হয় ক্রিপ্টো রিফর্ম। মেইন স্ট্রিম ফাইন্যান্সিয়ালে ক্রিপ্টো কয়েন, টোকেন অর ব্লকচেইন টেকনোলজিকে ইমপ্লিমেন্ট করার জন্য যে লটা দরকার, ওইটা গত 4 বছর ধরে সবগুলো ব্লকচেইন কোম্পানিরা খুব ট্রাই করতেছিল কংগ্রেসের মাধ্যমে বিল পাস করানোর জন্য। কিন্তু গত প্রশাসন, বাইডেন প্রশাসন যেটা চলে যাচ্ছে, ওরা রিয়েলি অপোজ ছিল। সো রাইট নাও ট্রাম্প প্রশাসন প্রমিস, নির্বাচনের ম্যানিফেস্টোতে বলছে তারা এই ক্রিপ্টো লকে একটা রিয়েলিটিতে আনবে। সো এইটা রিয়েলি প্রমিসিং। এটার আউটকাম আপনি কিন্তু সুদূর প্রসারী। যদি ব্লকচেইন লেজিসলেশনটা হয়, তাহলে প্রথমেই যে জিনিসটা দেখতে পারবেন, ফিনটেক মার্কেটে একটা পজিটিভ আকারের রিপেল দেখতে পারবেন। কি রকমের? সবগুলো ফিনটেক কোম্পানিরা, ফিনটেকরা ক্রিপ্টোকে মেইন স্ট্রিমে নিয়ে আসার জন্য ইটিএফ বলেন, বিভিন্ন ফিনান্সিয়াল প্যাকেজে ক্রিপ্টো কয়েন থেকে শুরু করে আপনার বিট কয়েন থেকে শুরু করে যত ধরনের কয়েন আছে ওর টোকেন আছে, ওরা ইন্টিগ্রেট করার চেষ্টা করবে। ফলাফল কি হবে? নতুন ধরনের ফিনটেকের প্রজেক্ট, নতুন ধরনের সফটওয়্যারগুলো মার্কেটে চলে আসবে। সো এইটা রিয়েলি পজিটিভ। এটা গেল আমার প্রথম দিকের। সেকেন্ড, আপনি দেখতে পারেন অনেকদিন ধরে, গত 3 বছর ধরেই ট্রাই হইতেছে সেমিকন্ডাক্টরের যে ম্যানুফ্যাকচারিংটা রিলোকেট করানোর জন্য আমেরিকার মেইন স্টেটের মধ্যে। অলরেডি গত প্রশাসন, বাইডেন প্রশাসন অলরেডি ট্রাই করছে এবং ওরা সাকসেসফুলি তাইওয়ান থেকে, আপনি জানেন তাইওয়ানে আমেরিকার 90% এআই চিপগুলো তৈরি হয়, যেগুলো সব এআই কোম্পানি, বড় বড় 3টা এআই কোম্পানি ওইখান থেকেই ম্যানুফ্যাকচারিং করে। চীনের যে যুদ্ধাঙ্গী অবস্থা, এতে আমেরিকা স্ট্র্যাটেজিক্যালি তাদের চিপ ম্যানুফ্যাকচারিংকে মেইন স্টেট ইউএসএতে, অর্থাৎ মেইন স্টেট ইউএসএ 50 স্টেটে নিয়ে আসার জন্য ট্রাই করতেছে এবং অনেক ক্ষেত্রে তারা সফল হয়েছে। আমার ধারণা এই প্রশাসন এটা পুরোপুরি 100% ইমপ্লিমেন্ট করবে। সো এইখানে আরেকটা জব বেনিফিট আমাদের এই টেকনোলজির জন্য আমরা আশা করতেছি। তার মানে অনেকগুলো সুখবরের কথা আপনি হয়তো মনে করছেন, কিন্তু আমরা এখনকার কিংবা সাম্প্রতিক সময় ট্রেন্ডটা যদি দেখি, হায়ারিং এবং ফায়ারিং দুটোতেই আমরা দেখতে পাচ্ছি একটা ফ্ল্যাট লাইন যাচ্ছে। এটা নট ব্যাড, নট গুড, কিন্তু এই লাইনটা আসলে কোথায় গিয়ে থামবে? অর্থাৎ 2025 সালে যে সম্ভাবনাগুলোর কথা বললেন, সেক্ষেত্রে হায়ারিংটা কি অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে? রাইট। কার্ভ লাইফ যদি দেখেন, আপনি একটু কিছুক্ষণ আগে আপনি কিছু ডাটা দিলেন। আপনি যদি 2021-22 সালের ডাটাগুলোর সাথে কম্পেয়ার করেন 23 বা 24-এর, হায়ারিংটা অনেক ক্ষেত্রে ফ্ল্যাট লাইনে চলতেছে। দ্যাট মিনস একটা পজিটিভ থিং, রাইট? ফ্ল্যাট লাইনে চলা মানে সামটাইম নো নিউজ ইজ গুড নিউজ। আপনি যখন কোনো বড় ধরনের লে অফের খবর না পান, মার্কেট ইজ ডুইং রিয়েলি ওকে, রাইট? বড় বড় কোম্পানি যখন লে অফ করে না, ছোট কোম্পানিগুলো আশ্বস্ত থাকে যে মার্কেটের প্রেডিকশন খুব ভালো বা পজিটিভ দিকে যাচ্ছে। সো এই ক্ষেত্রে গত 2 বছর খুব স্টেবল অবস্থায় হায়ারিং চলতেছে। ইয়াস, প্রজেক্ট হয়তো বা আমরা অনেকগুলো খুব একটা পাচ্ছি না, বাট কোনো লে অফ হচ্ছে না ম্যাসিভ ধরনের, আর নর্মাল হায়ারিং প্রসেসে যা দরকার সেইভাবে হায়ার হচ্ছে। নাও 2025 একটা টার্নিং পয়েন্ট হতে পারে। আমরা যদি কিভাবে এই প্রেডিকশনটা দেখতেছি, আপনি যদি গত ট্রাম্প প্রশাসনে দেখেন 2016-17-র দিকে হঠাৎ করে আইটিতে হায়ারিংটা খুবই বেড়ে গেছিল, যেটা 2020-তে কোভিডের সময় স্পাইক আসছিল সবচেয়ে হাই অবস্থায়। সো আমরা ধারণা করতেছি যেহেতু বড় ধরনের লেজিসলেটিভ চেঞ্জ আসবে অ্যান্ড টেকনোলজিতে এই গভর্নমেন্টটা ভেরি প্রো টেকনোলজি, সো আমরা আশা করতেছি হায়ারিং এর দিকে খুব একটা পজিটিভ এফেক্ট আসবে খুব সুন। কিন্তু আমরা দেখেছি বাইডেন প্রশাসন এআই কন্ট্রোল করার ক্ষেত্রে খুব সক্রিয় ছিল। এখন নতুন প্রশাসনে সে এই এআই এর ক্ষেত্রে তাদের নীতিটা আসলে কি হবে? কারেক্ট। 23-এর দিকে যখন বাইডেন প্রশাসন এক্সিকিউটিভ ল জারি করে, যেটা প্রেসিডেন্সিয়াল এক্সিকিউটিভ ল, এআই কে কন্ট্রোল করার জন্য, এটা পজিটিভলি কন্ট্রোল করার জন্য, খুব একটা এক্সপ্লোরেশন এখনো এআই এর দিকে হয় নাই, টেকনোলজিটা খুবই নতুন। সো বাইডেন প্রশাসন একটু নেগেটিভলি এআই কে কন্ট্রোল করার জন্য একটা এক্সিকিউটিভ ল জারি করে,
যেটা ট্রাম্প প্রশাসন পার্সোনালি প্রেসিডেন্ট ট্রাম্প আগামী প্রেসিডেন্ট ট্রাম্প বলতেছে যে উনি এক্সিকিউটিভ অর্ডারটা প্রথম 100 দিনের মধ্যেই তুলে ফেলবেন। মানে কি, এইটা একটা পজিটিভ দিক হতে পারে সবগুলো এআই ভিত্তিক স্টার্টআপের জন্য। এআই ভিত্তিক স্টার্টআপ আপনি চ্যাট জিপিটি থেকে শুরু করে প্লেক্সিটি বা আরো যত ধরনের স্টার্টআপ দেখতেছেন এআই ডিপেন্ডেন্ট, তারা কিন্তু এটাকে খুব পজিটিভলি নিতেছে এবং ওরা একটা ফ্রিডম পেতে যাচ্ছে যে এআই নিয়ে আরো বেশি কাজ করার জন্য, বেশি প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসার জন্য। সো এটা আমি মনে করি ওভারঅল একটা ভেরি পজিটিভ অ্যাপিয়ারেন্স। এবং যদি প্রেসিডেন্ট ট্রাম্প তিনি এক্সিকিউটিভ অর্ডার দিয়ে আগের এক্সিকিউটিভ অর্ডারটি বাতিল করে থাকেন, সেক্ষেত্রে আপনি বলছেন যে এআই সেক্টরে কাজের যে একটা সম্ভাবনা, অর্থাৎ প্রচুর হায়ার হওয়ার হয়তো একটা সম্ভাবনা তৈরি হবে, প্রচুর মানুষ যোগ দিতে পারবেন। অ্যাবসলিউটলি। আপনি যদি দেখে থাকেন প্রত্যেকটা বড় সফটওয়্যার কোম্পানি ওদের এআই একটা ডিভিশন থাকে। সো আপনি দে ট্রাইং দেয়ার বেস্ট টু হ্যাভ এআই ডিপেন্ডেন্ট প্রোডাক্টগুলা। সো এই এক্সিকিউটিভ অর্ডারটা তোলার মাধ্যমে নতুন নতুন প্রোডাক্ট তৈরি করার জন্য আরো উদ্দীপনা পাবে স্টার্টআপ কোম্পানিগুলো। স্টার্টআপ সিস্টেমের মধ্যে একটা পজিটিভ অ্যাপিয়ারেন্স চলে আসবে। সো যেটা খুবই উইন উইন সিচুয়েশন ফর হোলিস্টিকলি টেক মার্কেটের জন্য। বিশেষ করে যারা প্রেসিডেন্ট ট্রাম্পকে ভোট দিয়েছেন তাদের মধ্যে অনেকে বলছিলেন যে তিনি আশা মানে হলো ব্যবসার সম্প্রসারণ হওয়া, এবং একই সাথে স্টার্টআপ বিজনেসের কথা আপনি বলছিলেন। কিন্তু স্টার্টআপ বিজনেস আমরা ইকোনমিক্সে দেখি যে যখনই ইন্টারেস্ট রেটটা হাই থাকে তখন কিন্তু স্টার্টআপ বিজনেস গুলো গুটিয়ে যায়, অর্থাৎ নতুন করে অনেকে আসেন না মার্কেটে। এখনকার ইন্টারেস্ট রেট এখন পর্যন্ত হাই আছে, আইটি ক্ষেত্রে স্টার্টআপ বিজনেস কেমন হবে, অর্থাৎ সেগুলো কি বাড়ার কোনো সম্ভাবনা দেখছেন? রাইট। সো স্টার্টআপ সিস্টেমটা টোটালি ডিপেন্ড করে ভেঞ্চার ক্যাপিটালিস্টদের উপরে। ভেঞ্চার ক্যাপিটালিস্টদের কাছে বিপুল প্রকৃতির অর্থ সেভ করা থাকে, ওরা রেডি থাকে বড় বড় কোম্পানিতে ইনভেস্ট করার জন্য। না, যখন আপনার ইন্টারেস্ট রেটটা যখন হাই হয় তখন ইনভেস্টের রেটটা কমে যায়, আবার ইন্টারেস্ট রেটটা যখন ল হয় তখন ইনভেস্টের রেটটা বেড়ে যায়। সো ইন্টারেস্ট রেট যখন লয়ের দিকে যায়, অলরেডি আমরা দেখেছি 2022-23 পর্যন্ত ইন্টারেস্ট রেট সবচেয়ে হাইয়ের দিকে আসছিল, রাইট? অলরেডি ধীরে ধীরে 0.75 or 0.50 করে কমতেছে। আগামী 2 থেকে 3 বছর আমরা ইন্টারেস্ট রেটটাকে থেকে আরো লয়ের দিকে দেখবো। এইটা কিভাবে আপনি পজিটিভলি এফেক্ট করে আপনি দেখতে পারবেন স্টার্টআপ কোম্পানিগুলো আরো বেশি মূলধন পাবে, আরো বেশি ইনভেস্টমেন্ট পাবে ভেঞ্চার ক্যাপিটালিস্ট সিস্টেম থেকে। ফলাফল কি হবে? নতুন নতুন স্টার্টআপ কোম্পানি তৈরি হবে, নতুন নতুন প্রোডাক্ট তৈরি হবে, এতে আরো বেশি কর্মসংস্থান আশা করতেছি আমরা এই পুরো আমেরিকার টেকনোলজি ফিল্ডে। কিন্তু আপনি যখন শুরুতে ইলন মাস্কের কথা বলছিলেন, টেক জায়ান্ট ইলন মাস্ক এখন একেবারেই সক্রিয়ভাবে কাজ করছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে, এবং তারা যে ডিপার্টমেন্টটা খুলেছেন, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি, সেখানে তারা বলছিলেন যে সরকারের খরচ $3 ট্রিলিয়ন কমানোর পরিকল্পনা করছেন ইলন মাস্ক এবং বিবেক রামাস্বামী। কিন্তু মূল যে বিষয়টি, যখন তারা খরচ কমাতে যাবেন তখন সরকারি সেক্টরে জনবলও তারা সংকোচন করে নিয়ে আসবেন। কিছু ডিপার্টমেন্ট হয়তো বন্ধ করে দেওয়ার বিষয় আছে, সেখানে আইটির অনেক ডিপার্টমেন্টও থাকবে, তখন কি অনেকে চাকরি হারাতে পারেন বলে আশঙ্কা করছেন? এটা একটা আশঙ্কা। আমি পার্সোনালি মনে করি খুব একটা প্রভাব ফেলবে না। যদি আমি অসংখ্য কল পাই আমাদের ভার্জিনিয়ার বাঙালি কমিউনিটি থেকে, মূলত ভার্জিনিয়া মেরিল্যান্ডে অসংখ্য বাঙালি ভাই ও বোনেরা ফেডারেল কন্ট্রাক্টর হিসাবে কর্মরত আছেন। সো যখনই এই ধরনের কোনো আশঙ্কা আসে তখন ওনারা একটু ভয় বা ভীতি, যেটা ন্যাচারালি হয় আর কি। সো আমি ওনাদেরকে আশ্বস্ত করতে চাই, যতটুকু এফিসিয়েন্সি আনার ট্রাই করতেছে এটা টেকের ক্ষেত্রে খুব একটা প্রভাব ফেলবে না। অন্য ডিপার্টমেন্টগুলোতে ফেলতে পারে, বাট টেকের ক্ষেত্রে আমার টেক রিলেটেড প্রোডাক্টগুলা বা টেক রিলেটেড প্রজেক্টগুলা খুব একটা প্রভাব যে ফেলবে এটা আশা করা যায় না এই মুহূর্ত পর্যন্ত। বাট ফিউচার ইজ হার্ড টু প্রিডিক্ট, বাট এগেন আপনারা পজিটিভলি দেখতে পারেন সামনে কি হয়। কিন্তু সময় আছে খুবই কম, হয়তো আমরা যারা 2025 সালে মনে করছেন তারা টেক প্রফেশনে ঢুকবেন, তাদের হাতে এই বছরের জন্য হয়তো আর মাসখানেক সময় আছে, যে কোনো সময় নিয়োগটা হতে পারে। তারা যদি প্রস্তুতি শুরু করতে চান এখন থেকে, কিভাবে প্রস্তুতি, যেহেতু অনেক সম্ভাবনার কথা আমরা বলছি, নিঃসন্দেহে অনেকে আগ্রহী হয়ে উঠতে পারেন, ঢুকবেন, তারা শুরুটা করবেন কোথা থেকে? কারেক্ট। সো আমাদের টেক সহ অলমোস্ট অল কর্পোরেটের প্রত্যেক অর্থ বছরে 2টা হায়ারিং সাইকেল থাকে। একটা হায়ারিং সাইকেল শুরু হয় আপনার এপ্রিল থেকে, যেটা শেষ হয় অগাস্টের আগে, আরেকটা হায়ারিং সাইকেল শুরু হয় অক্টোবর থেকে অলমোস্ট ডিসেম্বর পর্যন্ত। সো আপনি যদি এই মুহূর্ত থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে, উইন্টার
অনেকেই ঘরে বসে কাজ করতেছে বা অনেকের কাজের সংখ্যা কমে গেছে, রাইট? সো আপনি এখন থেকে ট্রাই করতে পারেন। আপনি ট্রাই করতে পারেন টেকনিক্যালি, একটু আগে আপনি প্রথম স্লাইডটাতে যেটা দেখালেন, টেকনিক্যালি আপনাকে সাউন্ড হতে হবে, দেন আপনি অন্য দিকে যাবেন। সো টেকনিক্যালি সাউন্ড হতে হলে আপনাকে দেখতে হবে টেক একটা মেজর ফিল্ড, ভাস্ট ফিল্ড। আপনাকে দেখতে হবে আপনার স্ট্রেংথটা কোথায়। আপনি কি কমিউনিকেশন আপনার খুবই ভালো, ওর আপনার অ্যানালিটিক্যাল স্কিল খুবই ভালো। যদি দেখা যায় আপনার অ্যানালিটিক্যাল স্কিল খুবই ভালো, আপনি প্রোগ্রামের দিকে ঝুঁকতে পারেন, সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখতে পারেন। আপনার যদি কমিউনিকেশন খুব ভালো হয় এবং আপনার ইন্টারেস্ট আছে অন্যান্য অ্যানালিটিক্যাল দিকগুলোর ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি অন্য কোনো সফটওয়্যার ডেভেলপমেন্টের দিকে ঝুঁকতে পারেন, যেমন সফটওয়্যার টেস্টিং অর সাইবার সিকিউরিটি, প্রজেক্ট ম্যানেজমেন্ট, স্ক্রাম মাস্টার, অসংখ্য প্রফেশন আছে টেকে। সো আমি বলবো দিস ইজ দ্য বেস্ট টাইম, উইন্টার ইজ দ্য বেস্ট টাইম টু ডু ইয়োর হোমওয়ার্ক। যে কোনো একটা প্রফেশন পিক করেন টেকে, এবং ওইটার উপর আপনি আপনার স্কিলগুলোকে ইনহ্যান্স করেন। নাও টেকনিক্যাল স্কিল দিয়ে শুরু করেন, ধীরে ধীরে আপনার প্রজেক্ট বেস স্কিলগুলো আনার চেষ্টা করেন। আর তারপরে যদি কোনো ধরনের হেল্প লাগে, কমিউনিটিতে অসংখ্য এরকম আমাদের মতো সংস্থা আছে যারা হেল্প করতে চায় বাঙালি কমিউনিটির টেকের দিকে আনানোর জন্য। আমি পার্সোনালি গত 7 to 8 ইয়ার্স এই কমিউনিটির সাথে কাজ করছি। হ্যাপি টু হেল্প ইউ। কিন্তু অনেকের কাছে একটা প্রশ্ন আছে, সেটা হলো যখন আমেরিকা আসেন শুরুতে ভাবেন যে আইটি ক্যারিয়ার যদি করি এখানে ভালো ইনকামের সুযোগ আছে, ভালো রিমোট জব করার সুযোগ আছে, এবং স্বাধীন একটা পেশা হিসাবে তিনি হয়তো কাজগুলো করছেন। কিন্তু তারা হয়তো বিভিন্ন ট্রেনিংও ভর্তি হন, বিভিন্ন কোর্সও করেন, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত যখনই চাকরিটা পান না তখন এক ধরনের হতাশা কাজ করে। এই হতাশাটা আসলে কেন কাজ করে? কেন তারা চাকরিটা পান না? কেন শেষ মুহূর্তে মনে করেন যে আসলে এই যে ইনভেস্টটা করলাম, চাকরি না পাওয়ার কারণে হয়তো সেটা লস হয়েছে, অন্য কোনো জায়গায় তাদের ইনভেস্টটা করা দরকার ছিল? কারেক্ট। এই ইন্ডাস্ট্রিতে টাকা অনেক, কিন্তু ভেরি কম্পিটিটিভ। আমি অলওয়েজ এই কথাটা এমফেসাইজ করি, রাইট? কম্পিটিটিভ একটা ফিল্ড এখানে। সো ম্যাক্সিমাম মানুষ যারাই জব পাননি, আমি অসংখ্য উদাহরণ দেখাতে পারি আমাদের সমাজে। গৃহিণী যিনি কোর্স করছেন, কোর্স শেষ করে কাজও পাইছেন, সংসার সামলাচ্ছেন, ঘর থেকে বসে কাজ করছেন এবং ফ্যামিলিকে সাপোর্ট করছেন, একটা রেসপেক্টেবল জব। আবার অন্য দিক দিয়ে উদাহরণ দেখতে পারেন, অনেকে ট্রাই করতেছে বাট জব পাইতেছে না, বা হতাশ হয়ে গেছে। হতাশ হওয়ার মেন কারণটা হলো ওনারা ফলো থ্রু করে নাই বা শেষ পর্যন্ত জব একটা পায় নাই। সো যারাই হতাশ হওয়ার কিছু নাই। আমরা আমেরিকাতে বসবাস করছি, ওয়ান অফ দ্য লাকিয়েস্ট কান্ট্রি ইন দ্য হোল ওয়ার্ল্ড। আপনি যদি কারেন্ট সিভিলাইজেশনে দেখেন, রাইট? আপনি যদি ট্রাই করেন সঠিকভাবে, আপনার নিজের উপর ইনভেস্ট করেন, ইনভেস্ট মিনস আপনার স্কিলগুলোকে গ্রো করেন, সময় দেন কোনো একটা সাবজেক্টের উপর, অসম্ভব কিছু না। ইউ গোনা ট্রাই মেবি 6 months, মেবি 1 year, অ্যান্ড দেন ডেফিনেটলি আপনি একটা জবের অপরচুনিটি পাবেন। সো বাট দ্য থিং ইজ, আপনার জার্নিটা ক্যারি অন করতে হবে। যতক্ষণ আপনার জব পান ততক্ষণ আপনার ট্রাই করতে হবে। বিফলতার ওয়ান অফ দ্য মেইন রিজন ইজ আমরা অর্ধেক পথে আমরা হাল ছেড়ে দিই। তো হাল ছাড়া যাবে না, যতক্ষণ না জব বা প্রজেক্ট আপনার গ্যারান্টিড হয়, অফার লেটার আসে, ততক্ষণ পর্যন্ত আপনার ইউ হ্যাভ টু কিপ ট্রাইং। সো এই জিনিসটা আমি বলবো, হাল ছাড়া যাবে না, ইউ হ্যাভ টু কিপ ট্রাইং। এই ক্ষেত্রে কি আরেকটা বিষয় গুরুত্ব পায়, সেটা হলো যে আইটি জব তো আপনাকে সবসময় আপ টু ডেট রাখার একটা বিষয় আসে, কারণ আপনি নতুন প্রযুক্তি আসছে, কম্পিটিশনের কথা আপনি বলছিলেন। এই প্রযুক্তিগুলোর সঙ্গে যদি নিজেকে আপ টু ডেট না রাখা যায়, তখন তো আপনি কম্পিটিশনে পিছিয়ে পড়ছেন। কারেক্ট। সো প্রত্যেকটা নতুন প্রজেক্ট, আইটি জবে যদিও আমরা ফুল টাইম কাজ করি অথবা কন্ট্রাক্ট বেস কাজ করি, প্রত্যেকটা নতুন প্রজেক্ট আপনাকে একটা সুযোগ দেয় নতুন টেকনোলজি শেখার জন্য। নাও টেকনোলজি অ্যাডপ্ট করা, টেকনোলজি শেখার জন্য আপনার খুব একটা আগ্রহ থাকা লাগবে। লেটস সে আপনার নতুন একটা টেকনোলজি আসলো, আপনি ওইটা নতুন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, নতুন একটা ফ্রেমওয়ার্ক, অথবা লেটস সে নতুন একটা প্রোডাক্ট লাইক সেলসফোর্স আসলো, রাইট? আপনি ওই প্রোডাক্টটার দিকে আপনার ন্যাচারালি একটা ইন্টারেস্ট থাকতে হবে। এই ইন্টারেস্ট যদি না থাকে, আপনার এই ফিল্ডে সার্ভাইভ করা রিয়েলি টাফ। সো আপনার নতুন যে কোনো টেকনোলজি আসলে ভয় পাওয়া যাবে না, ইউ হ্যাভ টু ইনভেস্ট ইয়োরসেলফ ওই টেকনোলজিতে। এখনকার ইন্টারনেটে অসংখ্য এডুকেশনাল রিসোর্স আছে, রাইট? ইফ ইউ ওয়ান্ট ফ্লাই এ প্লেন, লেটস সে এক্সাম্পল হিসাবে আপনি দিলাম, আপনি যদি প্লেন ফ্লাই করতে চান, ওইটারও ইউটিউব কন্টেন্ট পাবেন কিভাবে প্লেন ফ্লাই করতে হয়। নাও ইউ টেল মি, আপনি যদি বলেন আমাকে আমি নতুন টেকনোলজিটার জন্য কোনো ভালো রিসোর্স পাইতেছি না, এটা একটা বুকামি হবে, রাইট? সো অসংখ্য রিসোর্স আছে। আপনার অ্যালোকেট করতে হবে আপনার টাইমটাকে, আপনার অ্যালোকেট করতে হবে আপনি কোন টেকনোলজিটা শিখবেন, এবং শিখা মানে আপনার নিজের উপর ইনভেস্ট করা। নিজের উপর ইনভেস্ট করার থেকে উইন কিছু হইতে পারে না। সো ইউ হ্যাভ টু হ্যাভ ন্যাচারাল ইন্টারেস্ট অন দ্য সাবজেক্ট অ্যান্ড ইউ হ্যাভ টু ইনভেস্ট ইয়োরসেলফ।
সেক্ষেত্রে কেউ একজন যদি মনে করেন তিনি অন্য ফিল্ডের মানুষ, যেটি আমরা শুরুতে বলছিলাম যে অন্য ফিল্ডে যারা আছেন তাদেরও আসলে এই আইটিতে নিজে প্রফেশন গড়ার সুযোগ আছে, তাকে আসলে কতদিনের প্রস্তুতি নিতে হবে? যে ইনভেস্টমেন্টের কথা আপনি বলছেন নিজের উপর করা, কতদিনের প্রস্তুতিতে তিনি শেষ পর্যন্ত চাকরি পাবেন? রাইট, আমার পার্সোনালি সৌভাগ্য হয়েছে অসংখ্য কমিউনিটি পার্সনদেরকে জব দেওয়ার আইটি ফিল্ডে, যাদের প্রিভিয়াস জব আছিল হয়তো বা রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে, সার্ভিস ইন্ডাস্ট্রিতে, অথবা উবার বা ট্যাক্সি চালক। নাথিং এগেইনস্ট দেম, বাট দে পুট দেয়ার টাইম, কোর্স কমপ্লিট করছে, দে পুট দেয়ার 100%, কার এ জব, চেঞ্জ দেয়ার হোল লাইফ। সো আপনি ফর ইনস্টেন্স আপনি যদি সফটওয়্যার টেস্টিং এর দিকে ক্যারিয়ার হিসাবে নিতে চান, সফটওয়্যার ডেভেলপমেন্ট ইন ইঞ্জিনিয়ারিং টেস্ট, এই ক্ষেত্রে আপনার 3 থেকে 6 মাস এনাফ টাইম টু গেট এ জব, টু গেট এন অফার, রাইট? সো আপনার 3 থেকে 6 মাস খুব একটা বড় সময় না। আপনি যদি একটা কলেজে ইউনিভার্সিটিতে ডিগ্রি নিতে চান, ইউ হ্যাভ টু স্পেন্ড 4 ইয়ার্স। আপনি যদি 4 ইয়ারের সাথে 6 মাস কম্পেয়ার করেন, এটা একটা ছোট একটা সময় মনে হবে। এই 6 মাস কি ফুল টাইম দিতে হবে, নাকি তিনি অন্য কোনো একটা চাকরিতে আছেন সেটার পাশাপাশি তিনি এটা করতে পারবেন? অন্য কোনো জব করলেও যে আপনার শিক্ষাটা থেকে আপনি বঞ্চিত হবেন এমন না। আপনি যদি অন্য কোনো জব করার পাশাপাশি এই কোর্সটাকে করেন, আপনার সফলতা নিশ্চিত। অসংখ্য উদাহরণ, আমি ম্যাক্সিমাম স্টুডেন্টই পার্ট টাইম হিসাবে এই কোর্সটাকে নেয় এবং ইভেনচুয়ালি ওদের যে ক্যারিয়ার আছে ওটাতে চেঞ্জ করে টেকের দিকে যায়। সো কেউ যদি পার্ট টাইম হিসাবে নেয়, খুব একটা আহামরি চ্যালেঞ্জ হবে এটা আমি মনে করি না। একবারে শেষ মুহূর্তে আছে যারা হতাশ হয়ে পড়ছেন, অর্থাৎ যারা হয়তো এই ট্রেনিংটা দিচ্ছেন, আইটিতে ক্যারিয়ার করতে চান, ভালো একটা ইনকাম করতে চান, কিন্তু শেষ পর্যন্ত চাকরি পাচ্ছেন না, কোথায় আসলে তাদের একটু নার্সিং করলে তারা দ্রুত এই চাকরিটা পাবেন বলে আপনি মনে করছেন? দর্শকদের উদ্দেশ্যে যদি জানাতে চান। ফার্স্ট অফ অল অসংখ্য উদাহরণ আছে এরকম, রাইট? ফার্স্ট অফ অল আই থিঙ্ক ইটস এ মাইন্ডসেট ইস্যু। সাকসেস ইজ মাইন্ডসেট ফার্স্ট অফ অল, রাইট? আপনার মাইন্ডসেটটা ক্লিয়ার করতে হবে, আপনার গোলটাকে ক্লিয়ারলি দেখতে হবে, আপনি কোথায় যেতে চান। না, যখন আপনি গোলটা ক্লিয়ারলি দেখতে পারবেন, তখন আপনি কাজ করতে পারবেন আপনার টেকনিক্যাল উইকনেসে। টেকনিক্যালি আপনি কি ধরনের জিনিসে উইক? আপনার কি কমিউনিকেশনের প্রবলেম, ওর আপনার কি কোডিং স্কিলের প্রবলেম, ওর আপনার টেকনিক্যাল প্রজেক্ট বেস এক্সপিরিয়েন্সের প্রবলেম। সো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু সেট আপ ইউর মাইন্ড। দেন যখন আপনি মনোবলটা পাবেন, তখন আপনি আপনার টেকনিক্যাল স্কিলগুলোকে ইনহ্যান্স করবেন। নাও ইউ হ্যাভ টু ফিগার আউট, ইউ হ্যাভ টু বি ভেরি অ্যানালিটিক। আপনার নিজ থেকে দেখতে হবে আপনি ইন্টারভিউ দিচ্ছেন, কোন জায়গায় আপনি ইন্টারভিউতে আটকে যাচ্ছেন, অথবা ইন্টারভিউ আপনার আসতেছে না, কেন আসতেছে না? ইউ হ্যাভ টু ফাইন্ড দ্যাট কোয়েশ্চেন। আপনি কি এনাফ পরিমাণে অ্যাপ্লাই করতেছেন, ও আপনার রেজুমি কি আউটডেটেড নাকি না? এখানে বিভিন্ন ধরনের ভেরিয়েবল হতে পারে, যেটা আপনার ফিগার আউট করতে হবে আপনার ল্যাকিংসটা কোথায়। এক্ষেত্রে ডেফিনেটলি এক্সপার্টদের হেল্প আপনি নিতে পারেন, ডেফিনেটলি। জি, অনেক ধন্যবাদ সাগর চৌধুরী। আপনি যেটি বলছিলেন যে আপনার আসলে উইকনেসটা আপনাকে খুঁজে বের করতে হবে, কেন আপনি চাকরি পাচ্ছেন না, আপনার পাশের জনই তো পাচ্ছে, আপনি কেন পাচ্ছেন না, এবং এই ক্ষেত্রে একজন এক্সপার্টের সহযোগিতা আপনারা নিতে পারেন, যার মাধ্যমে আপনাদের সমস্যাটা ফাইন্ড আউট করে আপনি দ্রুত এই আইটি জবে প্রবেশ করার সুযোগটি পাচ্ছেন। দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা একটি ছোট্ট বিরতি নিচ্ছি, এরপর ফিরবো ভিন্ন বিষয় নিয়ে ভিন্ন অতিথির সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। এই পর্যায়ে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, এটি নিয়ে অনেক মানুষের আগ্রহ আছে, অনেকে জানতে চান বিদেশিরা কি আমেরিকায় বাড়ি কিংবা প্রপার্টি কিনতে পারবেন কিনা। হ্যাঁ, তারা বাড়ি কিনতে পারবেন, এবং বাড়ি কিনতে পারবেন, কিন্তু কোন উপায়ে তারা বাড়িটি কিনবেন সেটা হয়তো অনেকে জানেন না। সে বিষয়টি জানাতেই আমাদের এখনকার আয়োজন, এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি রিয়েল এস্টেট সেলস কনসালটেন্ট এবং ফরেন বায়ার্স রিপ্রেজেন্টেটিভ ফর এশিয়া প্যাসিফিকের সেলিনা উদ্দিনকে। সেলিনা আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। অসংখ্য ধন্যবাদ টিভিএন 24 কে আপনাদের স্টুডিওতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। শুভ সন্ধ্যা। আমরা আলোচনা করব। দর্শক আপনাদের জানিয়ে রাখি যে আমেরিকাতে আপনি বিদেশি হলেও বাড়ি কিনতে পারবেন, প্রপার্টি কিনতে পারবেন। বিশ্বের 5টি দেশে আপনি সেটি পারবেন না। সেই 5টি দেশ হলো চায়না, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, নাইজেরিয়া এবং থাইল্যান্ড। সেই সব দেশে পারবেন না, কিন্তু আমেরিকা যেহেতু আপনার সামনে এই অপরন্ত সুযোগটি আছে, তাই যারা ভাবছেন আপনাদের কোনো আত্মীয় স্বজন কিংবা পরিচিতরা তারা আমেরিকান নয় কিন্তু তারা আমেরিকায় প্রপার্টি কিনতে চান, তাদেরকে হয়তো সহযোগিতা করতে পারবেন আমাদের আজকের এই আলোচনা থেকে। শুরুতে আপনাকে যে বিষয়টি জানতে চাই সেটি হলো, আমরা শুরুতে আনসার পেয়ে গেছি যে আমেরিকাতে আপনি প্রপার্টি বিদেশি হলো কিনতে পারবেন, কিন্তু বাড়ি কেনার সময় কিংবা প্রপার্টি কেনার সময় সবার মেইন কনসার্ন যেটি থাকে সেটা হলো আপনি লোন পাবেন কিনা। আমেরিকাতে যারা থাকছেন তারা লোন পাচ্ছেন, সে কারণে তাদের জন্য বাড়ি কেনাটা অনেক সহজ হয়ে যায়। কিন্তু যদি কোনো বিদেশি তিনি আমেরিকা থাকেন না, আমেরিকার বাইরে অবস্থান করেন, তিনি
আমেরিকাতে প্রপার্টি কিনতে চান তিনি কি ব্যাংক লোন পাবেন? জি, আমেরিকায় প্রপার্টি যারা কিনেন, ফরেন বায়ার যারা, তাদেরও লোন পাওয়ার অপশন আছে, বাট লোনটা একটু কঠিন হয় কারণ ফরেনারদের এখানে কোনো ইনকাম নাই, ওনারা বাংলাদেশ আর কি নিজের দেশের ইনকাম দেখায় এখানে কিনতে হয়। তো বেশিরভাগ বায়ার যারা আছে তারা 50% বায়ার তারা ক্যাশ দিয়ে প্রপার্টি কিনে আমেরিকাতে, আর 50%-এর মধ্যে ধরেন 40% আছে যারা মর্গেজ নেয়, তারা নিজের দেশ থেকে যেগুলা নিজের দেশে যেগুলো ব্যাংক আছে যারা গ্লোবাল ট্রানজ্যাকশন করে, ওই ব্যাংকগুলোর থেকে তারা লোন অ্যাপ্রুভাল করে নিয়ে আসে। আচ্ছা, নিয়ে আসলে ওদের জন্য সহজ হয় আর কি। আর যদি এখান থেকে কেউ লোন মর্গেজ নিতে চান, তো একটা হার্ড মানি আছে যেটা সব ব্যাংক বা বেশিরভাগ ল্যান্ডাররা ওইটা ইয়ে করে থাকে, লোন দিয়ে থাকে আর কি। তো হার্ড মানিটা হলো ওইটা ইনকামের উপরে ডিপেন্ড করে না, বায়ারের ইনকাম বা বায়ারের ক্রেডিট কিছুই দেখে না, ওটা তারা দেখে বাড়ির আর কি প্রপার্টির ভ্যালু কতটুকু আছে, ওই ওই হিসাব মতো আর কি মর্গেজ দিয়ে থাকে। তো এটার ইন্টারেস্ট রেট অনেক বেশি হয়। আচ্ছা, তার মানে একটা জিনিস পরিষ্কার, কেউ আমেরিকান কোনো ব্যাংক থেকে লোন পাবেন না, তিনি তার দেশের ব্যাংক থেকে এসএসবিসি কিংবা যারা ইন্টারন্যাশনালি ডিল করে সেসব ব্যাংক থেকে লোন পাওয়ার একটা না, বিষয় থাকে। আমেরিকান ব্যাংকও লোন দেয় আচ্ছা। আর কি, কিছু ব্যাংক লোন দেয়, সবাই না। ওকে, যারা ইনশোর্ড ব্যাংক আছে ওরা লোন দেবে, বা কিছু কিছু ল্যান্ডার আছে যারা নিজের পয়সা ইউজ করে ওরাও লোন দেয়, কিন্তু লোনটা হতে হবে আপনার ইনকামের উপরে, ইনকাম দেখাতে হবে তাদের, যেহেতু এখানে কোনো ইনকাম নাই। বাংলাদেশের ভালো যদি কোনো বিজনেসম্যান হন বা ভালো এরকম আর কি, বিজনেসম্যানের কাছেই তো পয়সা থাকে, তো ওই টাইপের মানুষদেরকে এখান থেকে মর্গেজ নেওয়া যায়। তার মানে দর্শক একটা বিষয় পরিষ্কার যে তিনিও লোন নিতে পারবেন, কিন্তু লোন নেওয়ার জন্য তাকে নিঃসন্দেহে কিছু ডকুমেন্টস লাগবে। সেই ডকুমেন্টস গুলো আমরা একটু দেখে নিতে চাই যে তাকে আসলে কোন ধরনের ডকুমেন্টস গুলো প্রস্তুত করে রাখতে হবে। আপনি যদি ভাবেন যে আপনি বিদেশি কিন্তু আপনি আমেরিকায় বাড়ি কিনবেন, প্রপার্টি কিনবেন, তখন আপনাকে শুরুতে একটা বৈধ পাসপোর্ট কিংবা গভর্নমেন্ট ইস্যুড একটা আইডি লাগবে, যেটা আপনার লোন নেওয়ার সময় আপনার দরকার হবে। এরপর আপনার আয়ের প্রমাণপত্র, অর্থাৎ আপনি যে ইনকামটা করেন সেই ইনকাম সোর্সটা আপনাকে দেখাতে হবে। এই ইনকাম সোর্সটা ব্যাংক স্টেটমেন্ট হতে পারে, আপনার ফাইন্যান্সিয়াল যে রেকর্ড আছে সেটিও হতে পারে। থার্ড যে বিষয়টি আপনার জন্য দরকার হবে সেটি হলো একটি টিন নাম্বার, আইআরএস এর একটি টিন নাম্বার, আই-10 যেটি, সেটি আপনার দরকার হবে। এবং এরপরে ফাইন্যান্সিয়াল কিছু ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে, যেমন পে স্ট্যাব, ক্রেডিট হিস্ট্রি, ট্যাক্স রিটার্ন। এইসব বিষয়গুলো যদি আপনার প্রস্তুত থাকে তাহলে আপনি আমেরিকায় বাড়ি কেনার জন্য প্রস্তুতি শুরু করতে পারেন। কিন্তু কিভাবে করবেন সেটা একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে করতে হবে। আমরা সেই কারণেই সেলেনাউদ্দিনের শরণাপন্ন হয়েছি। এরপর আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, লোন পাওয়া গেল কিন্তু ডাউন পেমেন্টের বিষয়টি কি হয়, অর্থাৎ যারা বিদেশি তারা কি বেশি ডাউন পেমেন্ট দিতে হয়? বেসিক্যালি তারা বেশি ডাউন পেমেন্ট দিয়ে থাকে, 50% ডাউন পেমেন্ট দেয়, কেউ কেউ আবার তার থেকে বেশিও দেয়, কারণ ম্যাক্সিমাম বায়ার তারা ক্যাশ দিয়ে প্রপার্টি কেনেন। আর যারা মর্গেজ নেন তারা বেশিরভাগ আমি দেখেছি, আমি যাদের সাথে ডিল করেছি, তারা 50% ডাউন পেমেন্ট দিয়ে থাকেন, বা তার থেকে কম হলেও হবে। কিন্তু সম্ভবত নিয়ম 20% দিলেই 20% এর উপরে যেতে হয়। 20%-এ ফরেনারদের জন্য লোন পাওয়া কঠিন হয়, হয় না। সো 50% প্রস্তুতি থাকলে ভালো। জি জি, ম্যাক্সিমাম আমি দেখেছি 50% হয়, 20%-এর হলে লোন হয় না সহজে। তিনি কি সব ধরনের বাড়ি কিনতে পারবেন, সব ধরনের প্রপার্টি কিনতে পারবেন? জি, শুধু কোঅপ কিনতে পারবেন না। ওকে, আর ইয়ে কিনতে পারবেন যেগুলা আপনার সিঙ্গল ইউনিট বাড়ি, বেশিরভাগ ফরেনাররা কিনেন ভ্যাকেশন হোম, তো ওইগুলা সিঙ্গল ইউনিট কিনেন। আর সিঙ্গল ইউনিটের উপরে হলো ওইগুলা ইনভেস্টমেন্ট প্রপার্টি। তো ইনভেস্টমেন্ট প্রপার্টি হোক আর সিঙ্গল ইউনিট হোক, সবগুলার এই মর্গেজ পাওয়া যায়, অসুবিধা নেই। কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি অনেক স্ট্রং হতে হয় আর কি। সেক্ষেত্রে আপনাদের পরামর্শ কি, তিনি কি নিজের নামে কিনবেন না কোনো কোম্পানির নামে? না, নিজের নামে কিনতে পারবেন না, এলএলসি লাগবে বা কর্পোরেশন। অর্থাৎ আমেরিকানরা যেমন নিজের নামে কেনার সুযোগ, সেটি বিদেশি পাচ্ছেন না, পার্থক্যটা এখানে। জি জি, এলএলসি করতে হবে, না হয় কর্পোরেশন খুলতে হবে, যেগুলোর উনি ট্যাক্স দিতে হবে আগ থেকে, প্লাস এখানে আবার ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, যেখানে ফান্ড দেখাতে হবে। বাংলাদেশের অ্যাকাউন্ট হলে হবে না, কারণ এই দেশে যে কোনো প্রপার্টি ট্রানজ্যাকশন করতে হলে আপনার ব্যাংক সার্টিফাইড চেক লাগে, কোনো ক্যাশ ডিল হয় না। এমনিতে বাড়ি তো কিনা হয় যে ক্যাশ দিয়ে কিনছি, বাট বাড়িটা প্রপার্টি, যে কোনো প্রপার্টি ক্লোজ করতে হলে ওটা আপনার ইয়ে লাগে, ব্যাংক সার্টিফাইড
চেক দিতে হয়, আর ব্যাংক সার্টিফাইড চেক দিতে হবে ইনস্যুরড ব্যাংক থেকে, ওকে, যে কোনো ব্যাংকের হয় না। যেমন আপনার চেসম্যান হার্টেন আছে, সিটি ব্যাংক আছে, বড় বড় ব্যাংক যেগুলা, বা ছোট ব্যাংকগুলোও আছে, আবার ওগুলো ইনস্যুর, তো ইনস্যুরড ব্যাংকের চেক লাগবে। তার মানে আমি কিছু দেখিয়েছিলাম যে এই ধরনের ডকুমেন্টস গুলো লাগবে। কেউ একজন যদি ভাবছেন তিনি বাড়ি কিনবেন, তিনি কোথা থেকে শুরু করবেন? প্রথমে ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে এই দেশে আসার জন্য, আর গভর্নমেন্ট ইস্যুড আইডি, যেগুলা আইডি থাকলে তো এই দেশে আসতে পারবে না, পাসপোর্ট তো লাগবে অবশ্যই, ভিসা লাগবে, ভিসা লাগবে, পাসপোর্ট লাগবে, আইডি দিয়ে হবে না। আর এই যদি 3টা থাকে তাহলে খুব ভালো। ওকে, তারপরে আপনার এই দেশে এলএলসি থাকতে হবে, অথবা কর্পোরেশন থাকতে হবে, এখানে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। এটা তো খুব সহজে করা যায়, এলএলসি কিংবা কর্পোরেশন খুব সহজে করা যায়। অনেকে ভাবতে পারেন যে এটা বিশাল কোনো বিশাল ব্যাপার না, খুব কম পয়সায় বা অনলাইনে খুব কম পয়সায় করা যায় এটা, বাট এটার গুরুত্ব অনেক। তারপরে ব্যাংক আর কি প্রুফ অফ ফান্ড থাকতে হবে, প্রুফ অফ ফান্ড এখানে থাকতে হবে। বাংলাদেশের ব্যাংকে আপনার যত টাকাই থাকুক, বা অন্যান্য দেশের ফরেনারদের জন্য নিজের দেশের ব্যাংক অ্যাকাউন্ট থাকলে হবে না, এই দেশে ফান্ড থাকতে হবে ব্যাংকে। এই ফান্ডটা কি লিগ্যাল ফান্ড হতে হবে, নাকি তিনি ইলিগ্যাল ফান্ডের ব্যবহার করতে পারবেন? না, অবশ্যই লিগ্যাল ফান্ড হতে হবে। লিগ্যাল ফান্ড না হলে ব্যাংক থেকে ব্যাংক সার্টিফাইড চেক বানানো যাবে না প্রপার্টি ক্লোজিং করার জন্য। আর ক্লোজিং এ কোনো প্রকারের ক্যাশ ট্রানজাকশন হয় না। ওকে, তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ যে অর্থটা আপনি দেখাবেন সেটা একেবারে এই বৈধ পথে আপনাকে আমেরিকা নিয়ে আসতে হবে, ব্যাংক টু ব্যাংক ট্রানজাকশন করে আপনাকে আনতে হচ্ছে, যাতে আপনি কোনো রকম অবৈধ অর্থ এনে যারা ভাবছেন যে কালো টাকা পাচার করে কিংবা অন্য কোনো ভাবে সম্পদ কিনবেন, সেটি এখানে সম্ভব হবে না। আপনাকে বৈধভাবে আপনার আয়টা দেখিয়ে তারপরে আপনাকে প্রসেসগুলো শুরু করতে হবে। তারপর প্রসেসগুলোতে কি থাকবে? তারপর প্রসেস আর কিছুই নাই, কিনতে পারেন, কিন্তু প্রপার্টি ট্যাক্স দিতে হবে। ফরেনারদের জন্য ট্যাক্সের কিছু ব্রেক দেওয়া হয়, তারা আমরা যারা এই দেশে আছি আমরা 100% ট্যাক্স দিয়ে থাকি, তারা 30% দিলেও চলে। আবার যদি প্রপার্টি রেন্ট দেন তো রেন্টাল ইনকামেরও ট্যাক্স দিতে হবে। আমরা এই দেশে যারা প্রপার্টি কিনি, আমাদের অ্যাপার্টমেন্ট রেন্ট দিই, আমরা রেন্টের ইনকাম ট্যাক্স দিতে হয় না, কিন্তু ফরেনারদেরকে ট্যাক্স দিতে হবে রেন্টের। তো বেশিরভাগই প্রপার্টি কিনে ওনারা রেন্ট দিয়ে দেন, সিঙ্গল ইউনিট হোক রেন্ট দিয়ে দেন, তখন ওই রেন্টের টাকাটার ট্যাক্স পে করতে হবে অবশ্যই। আচ্ছা, তার মানে আপনি রেন্টাল হিসাবে যদি রাখেন তাহলে আপনাকে সেখান থেকে একটা ট্যাক্স দিতে হবে। যে বিষয়টি গুরুত্ব পাচ্ছে সেটা হলো ক্লোজিং, অর্থাৎ প্রপার্টি কেনার পরে ক্লোজিং খুবই গুরুত্বপূর্ণ। ক্লোজিং এর ক্ষেত্রে দুটো বিষয়, একটি বিষয় হলো আপনাকে কি ক্লোজিং কস্টটা নরমালের চেয়ে বেশি, দ্বিতীয় হলো ক্লোজিং এর দিন কি আপনাকে সশরীরে থাকতে হবে কিনা। সশরীরে থাকতে হবে, আর নরমালের থেকে বেশি দিতে হবে না। নরমাল আমেরিকাতে একজন বাড়ি কেনার সময় ক্লোজিং কস্ট যেটা যায়, ক্লোজিং বলতে যেদিন আপনাকে সাইন ইন করে আপনি বুঝে নেবেন বাড়িটা, সেটি আমরা এজ এ সেঞ্চুরি 21 এজেন্ট আমরা বলে দিই 6% ক্লোজিং কস্ট লাগবে। কোনো ক্ষেত্রে আছে 6% লাগে না, কিছু প্রাইভেট লেন্ডার যারা আছে তারা কিছুটা কম করে দেয়, বাট আমরা বলে দিই যে 6% ক্লোজিং কস্ট লাগবে, কারণ ওই 6%-এর প্রিপারেশনটা বায়ারের থাকা উচিত। বলা যায় না কখন কোথায় পয়সা ইনভেস্ট করতে হবে। একজন দর্শক আছেন টেলিফোনে। দর্শক, লাইনটি সংযুক্ত বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা পরবর্তীতে যে বিষয়টি আপনার কাছে জানতে চাই, বাড়ি অনেকে কিনছেন, এই বাড়ি কেনার সময় আপনি যদি মনে করেন আপনার কাছে পর্যাপ্ত তথ্য নেই, আপনি দুজন মিলে অর্থাৎ শেয়ারে, কোনো একজন আমেরিকান আপনার আত্মীয় আছে, আপনার ভাই আছে, চাচা আছে, মামা আছে, তার সাথে আপনি শেয়ারে কিনবেন, সেটা কি সম্ভব? শেয়ারে কিনা যাবে না, কিন্তু আপনি আপনার ফ্যামিলি বা ফ্রেন্ডের কাছ থেকে গিফট মানি নিতে পারবেন। কত পরিমাণ নেওয়া যাবে সেটা? যে কোনো পরিমাণ। আমরা জানি যে 10,000-এর বেশি যখন ব্যাংক ট্রানজাকশন হয় তখন আইআরএস হয়তো বিষয়টা নিয়ে কনসার্ন থাকে, সেরকম কোনো সমস্যা তো নেই। যার কাছ থেকে টাকা আনবেন ওনার লিগ্যাল টাকা ব্যাংকে থাকতে হবে। তো ওটা তো যিনি ব্যাংকে টাকা রেখেছেন ওইটা অলরেডি আপনার ট্যাক্স দেওয়া মানি ছাড়া আপনি ইলিগ্যাল টাকা নিয়ে ব্যাংকে রাখতে পারবেন না। আপনার তখন ব্যাংক ধরবে, ব্যাংকে আপনি যদি ট্রানজাকশন করেন বা ডিপোজিট করেন তখন আইআরএস তখন ধরবে, বাট আপনার যে টাকাটা অলরেডি ব্যাংকে জমা হয়ে গেছে ওইটা অলরেডি আপনার ট্যাক্স পে করা, ওইটার কোনো কোয়েশ্চেন আসে না। তার মানে আপনি আরেকজনের কাছ থেকে গিফট মানি নিয়ে বাড়ি কিনতে আপনি সেটা ব্যবহার করতে পারবেন আমেরিকা অবস্থানরত যে কোনো আত্মীয়ের কাছ থেকে। এবং আমরা যদি আপনার কাছে জানি যে যখন আপনি এই প্রক্রিয়াটি শুরু করবেন, অর্থাৎ কেউ একজন কেনার জন্য লোন চাইলেন, তারপর তার লোন ইস্যু হলো, তারপর তিনি প্রসেসিং এ গেলেন, টোটাল সময়টা কত লাগে?
সময় নর্মাল ট্রানজ্যাকশন থেকে সপ্তাহ 2 সপ্তাহ বেশি লাগে আর কি। ওকে, তো এমন টেরিফাইড কোনো বেশি সময় লাগে না। অনেকেই বাড়ি কেনার সময় যে কিন্তু ওইটা কিন্তু আগের প্রিপারেশন থাকতে হবে, টাকাটা আগে এখানে ব্যাংকে জমা থাকতে হবে, যাতে ফান্ড দেখানো যায়, যে প্রুফ অফ ফান্ড দেখানো যায়, টাকাটা আগে এখানে জমা থাকতে হবে। এখন বাড়ি দেখার পরে যদি উনি ট্রাই করেন আমি দেশ থেকে টাকা আনবো বা অন্য কারো কাছ থেকে জোগাড় করবো, এটা হবে না। এটা হইলে তো অনেক সময় লেগে যাবে। আচ্ছা, মানে আগেই তার টাকাটা এখানে থাকতে হবে। সব প্রিপারেশন নেওয়ার পরে প্রপার্টি দেখা শুরু করতে হবে। নাইলে এখন ধরেন আগে এক সময় ছিল 20 বছর আগে প্রপার্টি লং টাইম মার্কেটে পড়ে থাকতো, কিন্তু এখন আর ওই মার্কেট নেই। এই প্রপার্টি সেল সাথে সাথে সেল হয়ে যাবে। আর এটা রেসপন্সিবিলিটি কার? লিস্টিং এজেন্টের। যে লিস্টিং এজেন্ট বা সেলারের কাছ থেকে লিস্টিং আনবে, সে বলেই আনবে যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি তোমার প্রপার্টি সেল করে দেবো। তো ওইটা আমরা এজ এ রিয়েলটর আমরা সেলার্স এজেন্ট, আমরা সেলারদের জন্য কাজ করি, কারণ আমরা ওদের কাছ থেকে লিস্টিং আনি। তো ওরা যখন আমাদের কাছে প্রপার্টি লিস্ট করে, তখন ওইটা আমাদের রেসপন্সিবিলিটি থাকে টু মেক সেলার্স হ্যাপি। যত আর্লি ওইটা সেল করে দেওয়ার আমরা কমিটমেন্ট করে লিস্টিং নিয়ে আসি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় অনেকে জানতে চান, সেটা হলো আপনি সম্পদ কিনলেন আমেরিকাতে, আপনি সম্পদ কিনলেন কিন্তু আপনি আমেরিকার সিটিজেন না। কোন একটা সময় গিয়ে আপনার কাছে মনে হলো এই সম্পদটা আমি বিক্রি করে দেবো, তিনি কি তখন সেটা বিক্রি করতে পারবেন? প্রপার দামটা কি তিনি পাবেন, নাকি তাকে কোনো ছাড় দিয়ে বিক্রি করতে হবে? কোনো ছাড় দিতে হবে না, ওইটা মার্কেট প্রাইস। কারণ ওইটা এখানে অপশন আছে, যে কোনো ফরেন বায়ার এখানে প্রপার্টি কিনবে, আমেরিকায় এই অপশন আছে, যার জন্য ফরেন বায়াররা ওদের প্রপার্টি কিনতে কোনো অসুবিধা নেই। ওইটা নর্মাল, যেরকম আমেরিকান সিটিজেনরা সেল করতেছে, ফরেন বায়াররাও এই সেম প্রসিডিউরে সেল করতে পারবে। সেল করে তিনি তার অর্থটা তার অ্যাকাউন্টে নিয়ে যেতে পারবেন। ওইটা এখন উনি টাকা নিয়ে কি করবেন, ওইটা রিয়েলটরের ব্যাপার নয় বা কোনো ব্যাংকের ব্যাপার না, ওইটা ওনার ব্যাপার। উনি কাউকে দিবেন বা ব্যাংকে রাখবেন, ওইটা ওনার ব্যাপার টোটালি। এক ধরনের কনসেপ্ট আছে, অনেকের মধ্যে ধারণাটা আছে, সেটা হলো যে আমেরিকায় বাড়ি কিনলে সম্ভবত সিটিজেনশিপ পাওয়া যায়। এই বিষয়টি কি ঠিক? নো, এটা টোটালি রং। টোটালি রং। এবং কেউ যদি মনে করেন সম্পদের মাধ্যমে আপনি সম্পদ দেখিয়ে এখানে বাড়ি দেখিয়ে নাগরিকত্ব পাবেন বিষয়টি, কিংবা গ্রিন কার্ড পাবেন বিষয়টি তেমন নয়। এখানকার ইনভেস্টমেন্ট ক্যাটাগরি আলাদা, সেই ক্যাটাগরিতে ইনভেস্ট করে আপনাকে ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে হবে, সেগুলো ভিন্ন জিনিস। আমরা এরপর যে বিষয়টি আপনার কাছে জানতে পারি সেটা হলো যে বাড়ি কেনার জন্য একজন ভাবছেন তিনি বাড়ি কিনবেন, একেবারে শেষ প্রশ্নটি আপনার কাছে, সেটা হলো তিনি আসলে কার সঙ্গে যোগাযোগ করবেন? শুধুমাত্র একজন রিয়েলটরের সঙ্গে যোগাযোগ করলে কি হবে, নাকি তাকে আরো বেশ কিছু মানুষ, একজন রিয়েল এস্টেট অ্যাটর্নি দরকার হবে, মর্টগেজ এজেন্ট দরকার হবে, কাদের সাথে যোগাযোগ করতে হবে? রিয়েল এস্টেট, যে কোনো রিয়েল এস্টেট ট্রানজ্যাকশনের সাথে একজন রিয়েলটর জড়িত। যদি আপনি চান রিয়েলটর নিতে, যে অনেক কেউ আছে আবার বায়ার সেলারের কাছ থেকে ডাইরেক্ট কিনতে পারে, বাট বেশিরভাগ মানুষ প্রিফার করে একজন প্রফেশনাল রিয়েলটর নিতে, যাতে সেফ সাইড দেখার জন্য। তারপরে একজন অ্যাটর্নি লাগে, তারপরে মর্গেজ নিতে হলে ব্যাংক লাগে, তারপর একটা হোম ইন্সপেকশন লাগে, কারণ আপনার এই বাসাটা কোথায় কোনো ইয়ে আছে কিনা, সমস্যা আছে কিনা ওইটা আপনার জানা নেই। তো ওইটার জন্য একটা হোম ইন্সপেকশন খুবই দরকারি, এইটা লাগে। তারপরে আবার টার্মাইট ইন্সপেক্টর লাগে, যারা দেখে দিবে আপনার কোথাও উই পোকা আছে কিনা। উই পোকাকে টার্মাইট বলা হয়, কিন্তু সেগুলো তো রিয়েলটরই ম্যানেজ করে দেন। জি, ইন্সপেকশন এবং টার্মাইট ইন্সপেকশন থেকে শুরু করে অন্যান্য গুলো বিষয়। জি, আমরা তো রিয়েলটর, আমরা বেতন পাই একটা আর কাজ করি 6 জনের। আচ্ছা, তো আমরা জানি, আমাদের কানেকশন আছে, কারণ আমরা আমাদের বায়ারের স্যাটিসফ্যাকশনের জন্য আমরা সবার সাথে কানেকশন রাখি, যাতে রেফার করতে পারি। যখন আমাদের একজন বায়ার আসলো, আমরা যাতে সময় না নেই যে বিভিন্ন কোম্পানিকে খুঁজতে, ওইগুলো আমাদের অফিসেই গেলে আপনি দেখবেন সব অফিসেই আছে, আমাদের লিস্টগুলো ঝুলে রাখা আছে ওখানে, দেখে রেফার করে। তো আমরা জানি কে ভালো কাজ করে, আমাদের অভিজ্ঞতা হয়ে যায়। একজন রিয়েলটরের সাথে যোগাযোগ করলে তিনি রেফার করবেন সংশ্লিষ্ট আর কার সাথে যোগাযোগ করে এই বিষয়গুলো অফিশিয়াল প্রসেসগুলো শেষ করা যায়। অ্যাটর্নি আমরা কাউকে ফোর্স করতে পারি না যে কোন অ্যাটর্নি নেবা, তো পরামর্শ দিতে পারি যে উনি ভালো। আর আমাদের এখানে কোনো বেনিফিট নেই, আমাদেরকে অন্য কোনো কোম্পানি টাকা দেয় না, আমরা আমাদের কাজ করি, আমরা ওইটার স্যালারি পাই, কমিশন পাই, কিন্তু আমরা রেফার করব। কারণ অনেক অ্যাটর্নি আছে, অ্যাটর্নির জন্য আপনার ডিল ক্লোজ হবে না, অ্যাটর্নির গাফলতির জন্য ওই ডিলটা ক্লোজ হবে না, ডিলটা কিল হয়ে যাবে। তখন ক্ষতিকার হলো, সেলারের ক্ষতি হলো, বায়ারের ক্ষতি হলো, প্লাস রিয়েলটরের সময় নষ্ট হলো। এই জন্য আমরা পরামর্শ দিই আর কি, আমরা বলে দিই উনি ভালো। যারা করেন
ইউনিয়ন জব করেন, তো ইউনিয়ন জবের থেকে ফ্রি অ্যাটর্নি পান, তো ওনারা অনেক সময় নেন প্রপার্টি ক্লোজ করতে। তো এইটার জন্য সবসময় রিয়েলটরদের একটা আপনার অ্যাগ্রেশন থাকে যে অনেক সময় যাচ্ছে, কোনো সময় আসলে দুই পক্ষ। মূল বিষয়টি হলো অন্য জায়গায় প্রসেসিংটা হয়তো আটকে আছে। অনেক ধন্যবাদ সেলিনা উদ্দিন আমাদের স্টুডিওতে Thank you এসে so সময় দেওয়ার much. জন্য। দর্শক আপনারা যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, ভালো থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।